আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম মিশন 25 আউট অফ 25 প্রোগ্রামে। আমি তোমাদের নূর ভাইয়া। আমাদের গত 8টা ক্লাস সম্পন্ন হয়েছে 8টা অধ্যায়ের উপর। আজকে হচ্ছে আমাদের নবম ক্লাস এবং আমাদের এই ক্লাসটা হচ্ছে নবম অধ্যায়ের উপর। যে অধ্যায়টার নাম হচ্ছে এসিড ক্ষারক সমতা। এখান থেকে আমি টপ 32টা এমসিকিউ সিলেক্ট করেছি। আজকে আমরা ওই 32টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এতে করে তোমার একটা সুন্দর একটা ওয়ান শট রিভিশন হয়ে যাবে এই অধ্যায়ের উপর। পরবর্তীতে তুমি যখন এমসিকিউগুলো রিভিশন করতে যাবা তোমার কাছে অনেকটাই কি লাগবে, সহজ লাগবে। দেখো আমরা শুরুতে যে এমসিকিউটা নিয়ে আলোচনা করব, মানুষের ত্বকের পিএইচ এর মান কত? আচ্ছা, মানুষের ত্বকের পিএইচ এর মান হচ্ছে 4.8 থেকে 5.5। আমি এখন তোমাকে আরো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন বলে দিই। মানব দেহে পিএইচ এর মান কোথায় কত এটা আমাদের জানা লাগবে। যেমন হচ্ছে তোমার পাকস্থলীর জন্য পাকস্থলী, এটা মাথায় রেখো 1, পিএইচ এর মান কত? 1। তারপরে হচ্ছে রক্ত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 7.43 থেকে 7.45। এরপরে তোমার হচ্ছে অগ্নাশয় রস, অগ্নাশয় রস, এটা হচ্ছে মাথায় রাখবা 8.1। এরপরে মূত্রটা মাথায় রেখো, ওইটার পিএইচ এর মান হচ্ছে, মূত্রের জন্য পিএইচ এর মান হচ্ছে কত? 6। ওকে, এগুলো আমাদের একটু ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। তাহলে তোমার হচ্ছে এইগুলোর পিএইচ এর মান থেকে কিন্তু এমসিকিউ আসে, তো এই কারণে বললাম যে এগুলো মাথায় রেখো। তাহলে এখানে কোনটা হবে? এই যে 4.8 থেকে 5.5। পরে এমসিকিউতে যাই, কোনটি পিএইচ এর মান বেশি? আচ্ছা দেখো, এখানে কোনটার পিএইচ এর মান বেশি ছিল? অগ্নাশয় রস, যেটা হচ্ছে ক্ষারীয় 8.1। তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে অগ্নাশয় রস। এরপরে নিচের কোনটি মাটির অধিক ক্ষারত্ব নির্ণয় করে? অধিক ক্ষারত্ব মানে কি? মাটিতে যদি ক্ষারের পরিমাণ বেশি হয়, ঠিক আছে, তো ক্ষারের পরিমাণ বেশি হলে কি লাগবে? অ্যাসিড লাগবে। এখন সরাসরি অ্যাসিড তো ঢালা যায় না, তো সরাসরি অ্যাসিড যেহেতু ঢালা যায় না, তাই অ্যাসিডিক লবণ ইউজ করতে হয়। অ্যাসিডিক লবণ হিসেবে কোনগুলো ইউজ করে? একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, এটা ঠিক আছে, এগুলো ইউজ করা হয়। তাহলে এখানে দেখো কোনটা আছে, এই যে অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে আনসার। পরের কোশ্চেনটাতে যাই, মাটির H+ এর পরিমাণ বেড়ে গেলে, মানে হচ্ছে অ্যাসিডের পরিমাণ গেলে, অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে, মাটিতে যদি অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমরা ইউজ করব কোনটা জানো? চুন ইউজ করি। কি ইউজ করি? চুন। এখন এখানে চুনটা আসলে কে? চুনটা আসলে ক্যালসিয়াম অক্সাইড। এখানে কি ক্যালসিয়াম অক্সাইড দেয়া আছে? নাই। কি আছে? ক্যালসিয়াম কার্বনেট। এটা আনসার দাগাবো কেন? কারণ ক্যালসিয়াম কার্বনেট থেকেই আমরা ক্যালসিয়াম অক্সাইডটা পেয়ে থাকি। কোনটি ক্ষারীয় প্রকৃতির লবণ? আচ্ছা, ক্ষারীয় প্রকৃতির লবণ কোনটা হবে? যেই লবণটার, ঠিক আছে, মূলকটা, যে লবণটার একটা মূলক থাকবে শক্তিশালী ক্ষারের, সেটা হচ্ছে ক্ষারীয় লবণ। এখন তোমাকে বললে ব্যাপারটা ইজি হবে। দেখো তোমাকে আমি বলি যে সাপোজ এখানে তোমার হচ্ছে আছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের এই কার্বনেটটা আসছে কোত্থেকে জানো? H2CO3 থেকে, কার্বনিক অ্যাসিড থেকে। সোডিয়ামটা আসছে কার থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। এখানে তুমি দেখো এটা হচ্ছে একটা স্ট্রং বেস, মানে শক্তিশালী ক্ষারক, আর এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড। মনে রাখবা, আমি বলি, প্রথমে লবণটা নিবা, এরপরে মূলকগুলো আইডেন্টিফাই করবে। এখানে একটা কার্বনেট মূলক আছে, এই কার্বনেটটা আসছে কার্বনিক অ্যাসিড থেকে, এই যে কার্বনেটটা। আর এখানে ছিল Na+টা আসছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো যখন একটা শক্তিশালী ক্ষারকের সাথে দুর্বল অ্যাসিডের বিক্রিয়া হবে, তখন যে লবণটা উৎপন্ন হয়, লবণটা হবে ক্ষারীয় লবণ। কেন? কারণ এখানে শক্তিশালী ক্ষারক, এখানে দুর্বল অ্যাসিড। প্রায়োরিটি কে পাবে? প্রায়োরিটি পাবে হচ্ছে শক্তিশালী ক্ষারকটা। এর জন্য লবণটা হবে এই শক্তিশালী ক্ষারকের এই লবণ, দ্যাটস ওয়াই ক্ষারীয় লবণ। যদি এমন হইতো যে এখানে দুর্বল ক্ষারক আর এখানে শক্তিশালী অ্যাসিড, তখন যে লবণটা হইতো, যেহেতু এখানে শক্তিশালী অ্যাসিড থাকতো তখন, তো শক্তিশালী অ্যাসিডের কারণে যে লবণটা হইতো ওইটা হইতো অ্যাসিডিক লবণ, তখন আমরা অ্যাসিডটাকে প্রায়োরিটি দিব। বুঝছো? তাহলে আমি বলি যে শক্তিশালী ক্ষারক আর দুর্বল অ্যাসিড থাকলে আমরা শক্তিশালী ক্ষারকের লবণ প্রায়োরিটি দিব, এর জন্য ক্ষারীয় লবণ। আর যদি উল্টা হইতো তাহলে হয়তো অ্যাসিডিক লবণ। আর যদি একই, এটাও শক্তিশালী এটাও শক্তিশালী, তখন নিরপেক্ষ লবণ। এটাও দুর্বল এটাও দুর্বল, তখন নিরপেক্ষ লবণ। বুঝে গেছে? তো এখানে সোডিয়াম কার্বনেটটা আমার আনসার কেন হবে বুঝছো আশা করি। কারণ এখানে তোমার সোডিয়াম কার্বনেট, সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, শক্তিশালী ক্ষারক, আর কার্বনেটটা আসছে কার্বনিক অ্যাসিড থেকে, দুর্বল অ্যাসিড থেকে। তো যার কারণে এখানে শক্তিশালী ক্ষারকটা ছিল, এটাই প্রায়োরিটি পাবে। এই জন্য শক্তিশালী ক্ষারকের জন্য শক্তিশালী ক্ষারীয় লবণ, তো এটাই হচ্ছে শক্তিশালী ক্ষারীয় লবণ। ওকে, এর কারণে এটা আনসার। যদি তুমি বলতে যে ভাই এটা কি হইতো, দেখো সোডিয়ামটা আসতো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, নাইট্রেটটা আসতো নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে দেখো এটা একটা শক্তিশালী অ্যাসিড, এটা একটা শক্তিশালী ক্ষারক, তাহলে লবণটা কি হবে? নিরপেক্ষ লবণ, এটা আনসার হবে না।
তারপরে সোডিয়াম সালফেট, এই সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফেটটা আসছে সালফিউরিক অ্যাসিড, দুইটাই শক্তিশালী, তো দ্যাটস ওয়াই নিরপেক্ষ লবণ, এটাও নিরপেক্ষ লবণ। শেষ, বুঝছো? তোমাকে আমি লবণটা শিখাই দিলাম। নিচের কোনটির কারণে পানির স্থায়ী ক্ষরতা হয়? স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা কোনগুলোর জন্য হয় আমি লিখে দিচ্ছি এখানে, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্লোরাইড যুক্ত জিনিসপাতি, ক্লোরাইড যেই তোমার হচ্ছে আয়নটা, এটা যখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রনের সাথে থাকবে তখন সেটা স্থায়ী ক্ষরতা। আর আরেকটার কারণে হয়, সেটা হচ্ছে কি বলতো, আরেকটা যেটার কারণে হয় সেটা হচ্ছে সালফেট, এই ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে হচ্ছে আয়রন সালফেট। এই সালফেটগুলো যখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রনের সাথে থাকবে, তাহলে যে ক্যালসিয়াম সালফেট, এটা আনসার, বুঝতে পারছো? ওকে। কোমল পানিতে কোন অ্যাসিড থাকে? কোমল পানিতে থাকে কার্বনিক অ্যাসিড। কোথায় কোন অ্যাসিড থাকে এটা একটু মাথায় রাখতে হবে, যেমন কলাতে থাকে বেনজোইক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ভিনেগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কোন ফলে বেনজোইক অ্যাসিড আছে এটা তো বলে দিলাম, কলা। কোনটি মৃদু অ্যাসিড? মৃদু মানে কি? দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড হিসেবে তোমার ক্লাসের জন্য মনে রাখতে হবে এইগুলা। কার্বনিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, CH3COOH। ইথানোয়িক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, HCOOH, এটা একটা দুর্বল অ্যাসিড। কোথায় আছে? কোথায় আছে? এই যে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে আনসার। 25°C তাপমাত্রায় 1000টি ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে পানিতে কয়টা অণু বিয়োজিত হয়? আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তো এটা কিন্তু পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। 1000টা অণুর মধ্যে পানিতে বিয়োজিত হয় মাত্র 4টা কি হয়? বিয়োজিত হয় শুরুতে আর কি, বাকি 996টা অবিয়োজিত থাকে। 996টা অণু কি থাকে ইথানোয়িক অ্যাসিডের? অবিয়োজিত। ওকে, এই যে তাহলে 4টা হবে আমার আনসার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা ক্ষার, আবার এটা একটা ক্ষারক। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে কোন একটা যৌগে যদি OH থাকে, ওকে প্রথমে ডিটারমাইন করবে সে একটা ক্ষারক, মানে আগে ক্ষারককে ডিটারমাইন করবে, আগে ক্ষার না আর কি, আগে ক্ষারককে ডিটারমাইন করবে। ক্ষার কেমনে বুঝবে? যদি এটা পানিতে মিশে। আর মনে রাখো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু পানিতে মিশে, পানিতে মিশে, তো দ্যাটস ওয়াই সেটা কি একটা বলো তো? ক্ষারক প্লাস ক্ষার, ঠিক আছে? এটা তো একটা ক্ষারক, আনডাউটেডলি OH আছে। ক্ষার কেন? কারণ এটা পানিতে মিশে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে সকল ক্ষারক, যে সকল ক্ষারক পানিতে মিশে তারা ক্ষার। তারা কি? ক্ষার। যে সকল ক্ষারকগুলো পানিতে মিশে তারা কি? ক্ষার। ওকে, যেমন হচ্ছে তোমার অনেকগুলো উদাহরণই আছে, তোমার ওই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে MgOH2, এগুলো কিন্তু ক্ষার প্লাস ক্ষারক। তারপর আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মোটামুটি ইত্যাদি আর কি। আর কিছু কিছু আছে যেগুলো আসলে OH আছে, মানে ক্ষারক কিন্তু ক্ষার না। যেমন আমি তোমাকে দেখাই, এই যে FeOH2, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে ভাইয়া তোমার কপার হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে ভাইয়া জিঙ্ক হাইড্রোক্সাইড। এইগুলা সবগুলাই কিন্তু কি বলতো? সবগুলাই হচ্ছে ক্ষারক। OH আছে ক্ষারক, কিন্তু ক্ষার নয়। কেন? কারণ তারা পানিতে মিশে না। ক্ষারক, ক্ষার নয়, কারণ পানিতে মিশে না, পানিতে মিশে না, এগুলো মাথায় রেখো। ওকে, আচ্ছা, এখন এখানে জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়। আংশিক আয়নিত হবে কেন বলো তো? কারণ এটা একটা দুর্বল ক্ষারক, যেমন শুরুতে বলছিলাম এটা একটা উইক বেস, দুর্বল ক্ষারক, তাই এটা আংশিক আয়নিত হয়, মানে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকরা সম্পূর্ণরূপে আয়নিত হয় না বা বিয়োজিত হয় না, তো এটা সত্য কথা। তাহলে 3টে অ্যান্সার হবে। কোনটি ক্ষার নয়? আচ্ছা, কোনটা ক্ষার নয় হবে? যেটা পানিতে কি মিশে না, যে ক্ষারকটা পানিতে মিশে না সেটা ক্ষার নয়। তাহলে কোনটা হবে? যে দেখাইছিলাম ভাইয়া, ফেরাস হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা ক্ষারক কিন্তু ক্ষার নয়। কেন? কারণ এটা পানিতে মিশে না। আয়নের দ্রবণে, মানে এখানে এই আয়নের দ্রবণগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। আচ্ছা, জিঙ্কের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এই যে এটা কিন্তু সাদা অধক্ষেপ।
তাহলে এটা আনসার হবে। ক্যালসিয়াম এটাও সাদা পদক্ষেপ, অ্যালুমিনিয়াম এটাও সাদা পদক্ষেপ, তাহলে এটা আনসার হবে। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও সাদা পদক্ষেপ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাও সাদা পদক্ষেপ, তিনটাই যেহেতু সাদা পদক্ষেপ তাহলে এটাই আনসার। কপার সালফেট লবণের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা কপার সালফেট এই যে এটার সাথে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি পাবো এখানে বলো তো? কপার হাইড্রোক্সাইড এই যে। এবং এটা কোন কালারের বলো তো? এটা হচ্ছে হালকা নীল বা নীল বর্ণের পদক্ষেপ দেয়, নীল বর্ণ। এই যে বলছে না কোন বর্ণের পদক্ষেপ, এটা হচ্ছে নীল বর্ণ। চুনের পানিতে, চুনের পানি কি লাইম ওয়াটার ইংলিশে, যে এর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে চুনের পানি, এখানে যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করি এই যে, তাহলে কোনটির জন্য স্বচ্ছ দ্রবণ তৈরি হয়? এখানে একটা স্বচ্ছ দ্রবণ তৈরি হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট এই যে। তাহলে এখানে এইটা আনসার হবে ক্যালসিয়াম বাইকার্বনেট। এটার কারণে কি হয়? স্বচ্ছ দ্রবণ তৈরি হয়। কোন মৌল রঙিন যৌগ তৈরি করে? এটা হচ্ছে আয়রন। কারণ আয়রন আমরা দেখছিলাম সে আয়রনের দুইটা পদক্ষেপ দেয়। তার কয়টা পদক্ষেপ দেখছি? দুইটা। একটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড যেটা হচ্ছে তোমার সবুজ বর্ণ, আর একটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড যেটা লালচে বাদামি, ঠিক আছে? তো দুইটা পদক্ষেপ দেয়, তাহলে এটা কালার দেয়। বাকিগুলো কিন্তু কালার দেয় না, ফ্লোরিন তো দেয় না, সিলিকন দেয় না, অ্যালুমিনিয়ামও দেয় না। অ্যালুমিনিয়াম কালার আমরা জানি সাদা। বর্ষাকালে খালের নিকটবর্তী কলা গাছ অনেক সময় মারা যায়, পানির কোনটি বিষয়ের কারণে মারা যায়? দেখো কলা গাছে থাকে হচ্ছে ক্ষারীয় উপাদান, এই কলা গাছে কি থাকে? ক্ষারীয় উপাদান। আর বৃষ্টির পানিতে কি থাকে? অ্যাসিড থাকে। বৃষ্টির পানিতে কি থাকে? এই যে পানির কি অ্যাসিড, অ্যাসিড। বৃষ্টির পানিতে কি থাকে? অ্যাসিড। এই অ্যাসিডের কারণে এখানে একটা বিক্রিয়া হয়, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার কারণে কি হয়? তোমার হচ্ছে এই ক্ষারীয় যে বৈশিষ্ট্য সেটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার কারণে তোমার পরবর্তীতে কি হয়? কলা গাছটা মারা যায়। তো এখন পানির কোনটি হওয়ার কারণে? এটা হচ্ছে অ্যাসিড। বৃষ্টির পানিতে কি থাকে? অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিড বৃষ্টির কারণেই তো কলা গাছের ক্ষারীয় যে বৈশিষ্ট্য, কলা গাছের উপাদানের ভিতরে যে ক্ষারীয় উপাদান, এই ক্ষারীয় বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে বৃষ্টির পানির মধ্যে কি থাকে? অ্যাসিড, অ্যাসিড। তাহলে এই যে এখানে কি লিখবা? অম্লত্ব। পানির অম্লত্ব বেশি হওয়ার কারণে, অ্যাসিড হওয়ার কারণে। ওকে। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং এক্সটা কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে এখন বলছে এর এক্স গ্যাসটি, এক্স হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা একটা অম্লধর্মী। হ্যাঁ, কেন? কারণ কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড দেয়। তো যে অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দেয় বা অম্ল দেয় তাকে আমরা কার্বনিক অ্যাসিড বলি, এই যে H2CO3। বায়ু অপেক্ষা ভারী মানে কি বুঝাইছে? বায়ু বলতে এখানে অক্সিজেন বুঝাইছে, আর কার্বন ডাই অক্সাইড মানে তো এটা। তো অক্সিজেনের আণবিক ভর কত? 32, বায়ুর কত? কার্বন ডাই অক্সাইড কত? 44। তাহলে বায়ু অপেক্ষা ভারী কার্বন ডাই অক্সাইডটা, এটা কি সত্য? হ্যাঁ, কারণ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বেশি। তাহলে 1 2 3। অম্লধর্মী অক্সাইড, আচ্ছা P2O5 এটা একটা অম্লধর্মী অক্সাইড কিভাবে? কারণ এটার সাথে পানির বিক্রিয়া করলে তুমি পাবা ফসফরিক অ্যাসিড এই যে। তাহলে এটা একটা অম্লধর্মী অক্সাইড আনডাউটেডলি। সালফার ডাই অক্সাইড এটা অম্লধর্মী, হ্যাঁ, কারণ এটার সাথেও পানির বিক্রিয়া করলে তুমি কি পাবা? তুমি পাবা H2SO3 সালফিউরাস অ্যাসিড। অ্যামোনিয়া এটা অম্লধর্মী অক্সাইড না, এটা তো একটা ক্ষারক। তাহলে आंसर কি হবে? 1 এবং 2, এই যে 1 এবং 2। আমলকির রসের মধ্যে ইউনিভার্সাল ইন্ডিকেটর যোগ করলে, মানে নির্দেশকের কথা বলছে, তাহলে কোন বর্ণ ধারণ করে? তাহলে আমলকির রস, এখানে কিন্তু যে অ্যাসিডটা থাকে এটা একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডগুলো আমরা খেয়ে থাকি, আমলকির রস তো আমরা খাই, তো এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের কালারটা কি আমি বলি? দুর্বল অ্যাসিডের যে কালার, ঠিক আছে, সেটা হচ্ছে মাথায় রাখবা হলুদ। আর স্ট্রং অ্যাসিডের কালারটা হচ্ছে লাল। স্ট্রং অ্যাসিডের কালার কি বলতো? রেড। নিউট্রাল বা নিরপেক্ষ অর্থাৎ পানি, এর জন্য আমরা ইউনিভার্সাল ইন্ডিকেটরে কোন কালার পাবো? কালারটা পাবো হচ্ছে গ্রিন, সবুজ। অর্থাৎ পানি বা লবণ নিরপেক্ষ বস্তুর জন্য আমি ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশকে কোন কালার পাবো? সবুজ। এরপরে উইক বেস, দুর্বল ক্ষারকের জন্য আমি কোন কালার পাবো বলো তো? নীল, ব্লু। আর যদি শক্তিশালী ক্ষারক হয়, স্ট্রং বেস, তখন আমরা কি পাবো? ভায়োলেট বা বেগুনি। এটাও মাথায় রেখো। তাহলে এখানে বলছিল আমলকির রস যেটা একটা দুর্বল অ্যাসিড, তাহলে এখানে পাবো হলুদ। ইউনিভার্সাল ইন্ডিকেটর দুর্বল ক্ষারীয় দ্রবণে কি দেয়? আচ্ছা, দুর্বল ক্ষারের কথা বলছে না, নীল। আর যদি বলতো শক্তিশালী ক্ষার, তাহলে হয়তো বেগুনি। ভিজা লাল লিটমাসকে নীল করে কে? লালটারে নীল করবে কে? লাল রে নীল করবে ক্ষার, আর নীল রে লাল করবে কে? অ্যাসিড, ঠিক আছে? লালকে নীল করে কে? তোমার হচ্ছে ক্ষার, আর নীলকে লাল করবে অ্যাসিড। তাহলে লালটারে নীল করবে কে? ক্ষার। তাহলে ক্ষারে কে আছে? অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়া আনসার হবে।
সালফার ট্রাইঅক্সাইড গ্যাসে ভেজা নীল লিটমাস কাগজ প্রবেশ করলে কোন বর্ণ? আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইডের সাথে ভেজা নীল লিটমাস পেপার। সালফার ট্রাইঅক্সাইড কিন্তু একটা অম্লধর্মী গ্যাস, ঠিক আছে, মানে একটা অ্যাসিড। এখানে যদি আমি নীল লিটমাস কাগজ প্রবেশ করি তাহলে কালার কি আসবে বলো তো? লাল, তাই না? নীলটারে লাল করে দিবে, কারণ সালফার ট্রাইঅক্সাইড ভেজা মানে কি পানি আছে, তাহলে পানির সংস্পর্শে উৎপন্ন হবে একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই যে এটার কারণেই তো নীল লিটমাস পেপারটা কি হবে? লাল কালার ধারণ করবে। প্রোটিনকে হজম করতে পাকস্থলীতে পিএইচ এর মান কত? আচ্ছা, এটার মান তো আমরা জানি 1, তাই না? শুরুতে পড়ছিলাম। কোন পিএইচ মানের জন্য চুলের কিউটিকলগুলো মসৃণ হয়? এটা মাথায় রেখো, এটা হচ্ছে 4 থেকে 6। 4 থেকে 6। মাটির পিএইচ হ্রাস করতে, মাটির পিএইচ হ্রাস করা মানে কি? মাটির পিএইচ কমানো। এখন মাটির পিএইচ যদি কমাইতে চাই, কমাবো কখন? যখন মাটির পিএইচ এর মান অনেক বেশি হবে। বেশি হওয়া মানে কি? ক্ষারীয়। মাটির পিএইচ এর মান বেশি হয়ে যাওয়া মানে কি? মানে ক্ষারীয় হইলে, তখনই তো আমি পিএইচ এর মানটা কমাইতে চাবো। এখন কমানোর জন্য কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে। অ্যাসিড তো সরাসরি দিতে পারি না, তাহলে অ্যাসিডিক লবণ দিব। তাহলে অ্যাসিডিক লবণ হিসেবে দুইটা পড়াইছিলাম, একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট। ক্যালসিয়াম অক্সাইড তো চুন, এটা তো ইউজ করা যাবে না, এটা দিলে আরও পিএইচ এর মান বেড়ে যাবে। তাহলে 1 এবং 2 আনসার হবে। শেষ। পরের কোশ্চেনতে যাই। বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? এটা হচ্ছে 7। বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 7। ওকে, বিশুদ্ধ পানি। দাঁতের এনামেলে কোন ধরনের যৌগ থাকে? এটা হচ্ছে ক্যালসিয়াম যৌগ, মাথায় রাখতে হবে। বর্জ্যপাতের কারণে কোন অ্যাসিডটি উৎপন্ন হয়? এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ টাইপ জিনিসপাতি। পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কি? আচ্ছা, স্থায়ী ক্ষরতার জন্য কি বলছিলাম? যে ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, আয়রন সালফেট। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড। আচ্ছা, এখানে তাহলে কোনটা হবে? ক্যালসিয়াম সালফেট হবে স্থায়ী ক্ষরতার জন্য, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, কিন্তু বাইকার্বনেট হবে না। এই বাইকার্বনেট হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য। ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আয়রন বাইকার্বনেট, এই তিনটায় অস্থায়ী ক্ষরতার জন্য, বাকিগুলো স্থায়ী ক্ষরতা, ঠিক আছে? তাহলে যে এইটা আর এটা হচ্ছে, তাহলে আনসার হবে কি 1 এবং 3। লাস্ট আমাদের এমসিকিউ, পানির পিএইচ এর মান কত এর কম হইলে সেটা হচ্ছে জীবের জন্য প্রাণনাশক। এটা হচ্ছে 4.5। মনে রাখবা যে পানির পিএইচ এর মান যদি 4.5 এর থেকে কম হয়, ঠিক আছে, এটার থেকে যদি তোমার পিএইচ এর মানটা কি হয়? কম হয়। এই যে, এবং 9.5 থেকে যদি বেশি হয় পিএইচ এর মান, তখন এটা জীবের জন্য কি? প্রাণনাশক। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা। আশা করি আমরা যতগুলো এমসিকিউ করেছি এর ফলে তুমি আইডিয়া পেয়ে গেছো যে অধ্যায় থেকে কী কী এমসিকিউ চলে আসে, এবং তোমার একটা সুন্দর ওয়ান শট রিভিশন পেয়ে গেল। পরবর্তী যখন এখান থেকে এমসিকিউ সলভ করতে যাবে এই অধ্যায়ের উপর, অনেক বেশি কনফিডেন্ট তোমার মধ্যে, অনেক বেশি কনফিডেন্স তোমার মধ্যে থাকবে, তুমি কনফিডেন্ট ফিল করবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমাদের নেক্সট অধ্যায় 10 মিশন চ্যাপ্টার 10 ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।